আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদী, ঝিনাইদহ 2। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, 2024-2025 অর্থ বছরের বাজেটের উপরে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের ইতিহাসে আমি সেদিনও বলেছি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সমস্ত অর্থনৈতিক পরিকল্পনার সূতিকাগার ছিল। আমি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1971 সালে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1975-এর মর্মান্তিক ঘটনায় শাহাদত বরণকারী সকলের প্রতি আমার আন্তরিক মাগফিরাত কামনা করছি। জাতীয় 4 নেতার প্রতি আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু কামনা করি। মাননীয় স্পিকার, এর আগেও আমি সংসদে ক্যাডেট কলেজ বিষয়ে কয়েকটা কথা বলেছিলাম। ক্যাডেট কলেজগুলো অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ক্যাডেট কলেজের উপরে বাজেট কেন জানি সবসময় অপ্রতুল থাকে। ক্যাডেট কলেজগুলো সবসময় একটি বাজেট সংকটে ভুগতে থাকে। তা আমি আশা করব মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরে এই ক্যাডেট কলেজ শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, ক্যাডেট কলেজগুলোকে যথার্থভাবে পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমিত অর্থ বরাদ্দের ব্যবস্থা ইনশাল্লাহ করবেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তিনি হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক সম্মতি দিয়েছেন এবং আমি যতদূর জানি স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতাল সমূহে ফার্মেসি গ্র্যাজুয়েটদের অ্যাপয়েন্টমেন্টের জন্য কাজ চলমান আছে। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রথম বছরে আমাদেরকে হয়তো 600 জন স্নাতক ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া প্রয়োজন হতে পারে দেশের মানুষের স্বার্থে, দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নের স্বার্থে। আমি সেখানে এই পরিমাণ জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেন প্রদান করা হয়, আমি তার জন্য জোর সুপারিশ এবং অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ঝিনাইদহ জেলা এমন একটি জেলা যেখানে একটা মেডিকেল কলেজ নাই। আমার 250 শয্যার হাসপাতালে কোনো কার্ডিয়াক সিসিউ নাই, কোনো ডায়ালিসিসের সুযোগ নাই, ক্যান্সার পেশেন্টের জন্য কোনো কেমোথেরাপি নাই। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো আগামী বাজেটে আমার ঝিনাইদহের জন্য একটি মেডিকেল কলেজ এবং ঝিনাইদহের 250 শয্যা হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করার ব্যবস্থা নেওয়া হয়, যেখানে অন্তত ক্যান্সারের কেমোথেরাপি, কিডনি রোগের ডায়ালাইসিস, হার্টের পেশেন্টের সিসিইউ এগুলো অবস্থান করা যায়। আজকে ঝিনাইদহে একটা হার্ট অ্যাটাক হলে তাকে হয় খুলনায় অথবা ফরিদপুরে অথবা ঢাকায় আনতে হয় এবং মাননীয় স্পিকার, কষ্টকর হলে বলতে হচ্ছে এর অধিকাংশ পেশেন্ট ওই অ্যাম্বুলেন্সের ভেতরেই পথিমধ্যে ইন্তেকাল করেন। এটা খুবই দুঃখজনক। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, আমার ঝিনাইদহের সাধুহাটে এটা বিশাল কৃষি ফার্ম রয়েছে, কিন্তু ঝিনাইদহে কোনো বিশ্ববিদ্যালয় নাই। একমাত্র জেলা, আশেপাশে সবখানে বিশ্ববিদ্যালয় আছে, আমার ঝিনাইদহে নাই। তো ঝিনাইদহে এই সাধুহাটি ফার্মকে কেন্দ্র করে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে এলাকায় একদিকে যেমন কৃষি সম্প্রসারণ হবে, আমার হাজার হাজার স্টুডেন্টস ওখানে পড়াশোনা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। বিষয়টির প্রতি এই ব্যাপারে বরাদ্দ রাখার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি আমাদের ঝিনাইদহ জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে মোবারকগঞ্জ পর্যন্ত রেল কানেকশন, এটা সম্প্রতি সরকার থেকে নীতিগত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে, তিনিও সম্মতি দিয়েছেন। এখন প্রয়োজন হলো এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন করা এবং সেখানে আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরে এই ব্যাপারে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ রাখবেন। মাননীয় স্পিকার, আমি এখন একটু অন্য বিষয়ে যাব। খেলাপি ঋণ নিয়ে আমরা প্রায় কথা শুনি। গতকাল সংসদে খেলাপি ঋণ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। আমাদের মতন দেশের জন্য এটা একটা হিউজ, যদিও শতাংশের দিক থেকে এটা 11.10%, কিন্তু মাননীয় স্পিকার, আমাদেরকে খেয়াল করতে হবে
এই খেলাপি ঋণের সাথে আমরা যেন যেগুলো আমরা রাইট অফ করেছি, অবলম্বন করেছি, তার পরিমাণ 58,000 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 পর্যন্ত বিভিন্ন মামলায় 2,12,157 কোটি টাকা বিভিন্ন মামলার কারণে সরকারের অনাদায়ী হয়ে আছে। সারা দেশে আদালতে আটকে থাকা মামলা রয়েছে 2,42,096টি। এই মামলা কবে নিষ্পত্তি হবে আর কবে এই 2,12,000 টাকা সরকার অর্থ মন্ত্রণালয় পাবে আমি জানি না। এই সবগুলো যদি আমি যোগ দেই মাননীয় স্পিকার 2 লক্ষ, তাহলে আমাদের সর্বমোট দাঁড়াবে প্রায় 25%। আমাদের এই যে ঋণ দেওয়া হয়েছে তার 25% আমরা হাতে পাচ্ছি না। এটা 11% নয় মাননীয় স্পিকার, 11% শুধু খেলাপি ঋণ, তার সাথে বাকিগুলো যোগ করলে এটা 25%-এ দাঁড়াচ্ছে, যেটা অত্যন্ত হিউজ ফিগার এবং আমাদের দেশের জন্য আমাদের আশা করি মাননীয় অর্থমন্ত্রী এদিকে তার সদয় দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, কৃষি আমাদের প্রাণের সেক্টর, অথচ আমি দেখছি এবছর আপনি যদি মূল্যস্ফীতির কথা বলেন মাননীয় স্পিকার, যেটা নিয়ে অহরহ আমরা আলোচনা করছি, মূল্যস্ফীতির জন্য যে 749টি পণ্যের দ্রব্য মূল্যকে বিবেচনা করা হয় তার ভিতরে 500-র অধিক হলো কৃষিজাত পণ্য। এই পণ্যগুলোর ভিতরে এখানে আপনি মূল্যস্ফীতি যদি আপনি সংশোধন করতে চান, এটাকে ইমপ্রুভ করতে চান, আপনাকে কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষকের ভর্তুকি দিতে হবে। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক যে কৃষির ভর্তুকির ক্ষেত্রে 32.7% ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। এই দেশের কৃষি নির্ভর দেশে কিভাবে কৃষির উপরে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় গ্রহণ করলো এটা আমি নিশ্চিত নই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি মেহরবানি করে একটু বাড়িয়ে দেন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করতে পারি। 2 মিনিট। আচ্ছা মাননীয় স্পিকার, কৃষির ক্ষেত্রে আপনি যদি দেখেন 2023-24 সংশোধিত বাজেটে 25,644 কোটি টাকা ছিল কৃষির ভর্তুকি। আগামী বছরে সেটা 25,000 থেকে 17,000-এ নামিয়ে আনা হয়েছে, 32.7% কমিয়ে দেওয়া হয়েছে। কৃষির ভর্তুকি কমানোর আমি কোনো যুক্তি দেখি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণ করব এই কৃষির ভর্তুকিটা যেন না কমানো হয়, না বাড়াতে পারি, গত বছর যেটা ছিল অন্তত সেটা যেন থাকে। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত যুগোপযোগী এবং মানুষের জন্য কল্যাণকর একটা কর্মসূচি। আমি খুব দ্রুত আপনাকে যেটা বলে যাচ্ছি, এই সোশ্যাল সেফটি নেটের ওপেন মার্কেট সেলস বা ওএমএস, খাদ্য ভর্তুকি, ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ, মাতৃ ও শিশু উন্নয়ন কর্মসূচি, এই চারটের অবস্থা আমি যদি বলি মাননীয় স্পিকার, ওএমএসটা মাত্র 4% বাজেট বাড়ানো হয়েছে, যেটা অত্যন্ত অপ্রতুল। ওএমএসটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের একটা সাংঘাতিক উপকারের জায়গা, সেখানে আমরা মাত্র 4% আমরা বাড়িয়েছি, এটা কোনো ক্রমেই এনাফ নয়। মাননীয় স্পিকার, তার থেকে কঠিন দশা হলো খাদ্য ভর্তুকিতে। খাদ্য ভর্তুকিতে আমরা 20% কমিয়ে দিয়েছি। খাদ্য ভর্তুকিতে কমিয়ে দেওয়ার আমি কোনো যুক্তি দেখি না। মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই এদিকে নজর দিবেন, যেখানে সাধারণ মানুষকে আমরা সার্ভ করছি, তাদের সেবা দান করছি, এই সেবামূলক খাতে কি করে 20% ভর্তুকি কমানো হলো, এটা আমার কাছে বোধগম্য নয়। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এদিকে তার সদয় দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, ভিজিএফ, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দের মাথা খারাপ হয়ে যায় ভিজিএফ এর কার্ড বিতরণ করতে গিয়ে। যা দেয়া হচ্ছে সেটাই প্রতুল নয়, মাত্র 7% বাড়ানো হয়েছে। আমি মনে করি এবছর ছিল 527 কোটি টাকা, এটাকে 563 করা হয়েছে, এটাকে অন্তত 1000 কোটি টাকা ভিজিএফ এ আমাদের বরাদ্দ দেওয়া উচিত। মাননীয় স্পিকার, মাতৃ শিশু উন্নয়নে 23% বাড়ানো হয়েছে, এটাকে আমি প্রশংসা করি, এবং পেনশন কর্মসূচিতে 36% বাড়ানো হয়েছে। সরকারের পেনশনভোগীদের জন্য এটা ভালো হয়েছে, আমি এটার প্রশংসা করছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে